আমি শুভদীপ সিনহা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলোকে নিয়ে। আগের বিভিন্ন ভিডিওতে আমি নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র কী, নদীর ক্ষয়চক্রের বা স্বাভাবিক ক্ষয়চক্রের বাধাগুলো কী কী এবং এই বাধার ফলে নদীর কীভাবে পুনর্জীবন লাভ হয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নদীর পুনর্জীবন লাভের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় তার কিছু প্রধান প্রধান ভূমিরূপ নিয়ে আলোচনা করব। নদীর পুনর্জীবন লাভের ফলে যে ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলিকে আমরা দুভাবে প্রত্যক্ষ করতে পারি। একটা হচ্ছে নদীকে যদি দৈর্ঘ্য বরাবর কাটা হয় বা নদীর যদি একটা লং প্রোফাইল তৈরি করা হয় তাহলে আমরা কিছু ভূমিরূপ প্রত্যক্ষ করতে পারবো। আর নদীকে যদি আড়াআড়িভাবে কাটা হয় তাহলেও কিন্তু আমরা কিছু ভূমিরূপ প্রত্যক্ষ করতে পারবো। নদীকে আড়াআড়িভাবে কাটলে প্রধানত আমরা তিন ধরনের ভূমিরূপ দেখতে পাবো। একটা হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা, দ্বিতীয় হচ্ছে নদীমঞ্চ, আরেকটি হচ্ছে কর্তিত বা খোদিত নদীভাগ। আর নদীর যদি লং প্রোফাইল তৈরি করা হয় বা নদীকে যদি নদীর দৈর্ঘ্য বরাবর কাটা হয় তাহলে যে ভূমিরূপটা আমরা প্রত্যক্ষ করতে পারবো সেটা হচ্ছে নিক পয়েন্ট। প্রথমে আমি নদীকে আড়াআড়িভাবে কাটলে যে ভূমিরূপগুলি প্রত্যক্ষ করতে পারবো সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রধান যে ভূমিরূপটি বা প্রথম যে ভূমিরূপটি সেটা হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা। নামটা থেকে তোমরা বুঝতে পারছো যে একটা কোনো উপত্যকা ছিল, সেখানে নতুন করে একটা উপত্যকা তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি এটাই হয়, কিন্তু কিভাবে হয়? আমরা জানি যে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের প্রধানত তিনটি দশা, একটা হচ্ছে যৌবন দশা, একটা হচ্ছে পরিণত দশা, একটা হচ্ছে বার্ধক্য দশা। ক্ষয়চক্রটি যখন পরিণত বা বার্ধক্য দশায় বা বিশেষত বার্ধক্য দশায় এসে পড়ে তখন কি হয়, ওই যে উপত্যকার উপর দিয়ে নদীটি প্রবাহিত হচ্ছে সেটি নদীর ক্ষয়কার্যের ফলে বা সেখানে যে উচ্চ ভূমিরূপটি ছিল সেটি নদীর ক্ষয়কার্যের ফলে তার উচ্চতা একেবারেই অবলুপ্তি প্রাপ্ত হয় এবং উচ্চ ভূমিভাগটি একটি সমপ্রায় ভূমিতে, মৃদুঢাল বিশিষ্ট সমপ্রায় ভূমিতে পরিণত হয়। এইবার সেই বার্ধক্য অবস্থায় বা পরিণত অবস্থায় ক্ষয়চক্রটা যেখানে চলে গেছে সেই অবস্থায় নদী যদি হঠাৎ করে পুনর্জীবন লাভ ঘটে বা নদীর যদি পুনর্জীবন লাভ ঘটে তখন কি হবে, নদী আবার নতুন করে নিম্নক্ষয় শুরু করবে। আর নদী যখন নিম্নক্ষয় শুরু করবে তখন কি হয়, এই যে পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকাটা ছিল এই দুটো উঁচু অংশে, সেটাকে নদী আবার কি করবে, নিম্নক্ষয়ের জন্য কাটবে এবং কেটে একটি খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকার সৃষ্টি করবে এবং এই উপত্যকাটি নিচু হয়ে অবস্থান করবে। আর এই যে নতুন খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকাটা সৃষ্টি হলো, এই উপত্যকার মধ্যে দিয়ে পুনর্যৌবন লাভ যে নদীটার হয়েছে সে তখন প্রবাহিত হতে থাকবে। এর ফলে এটিকে যদি নদীর আমরা আড়াআড়ি পার্শ্বচিত্র অঙ্কন করি তখন আমরা কি দেখতে পাবো, যে একটা পুরনো উপত্যকা যেটা কিনা মৃদুঢাল বিশিষ্ট হয়ে এই দুপাশে অবস্থান করছে, তার মধ্যে আর একটা নতুন খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকার সৃষ্টি হয়েছে। একেই বলা হয় উপত্যকার মধ্যে উপত্যকা, যেটি কিনা নদীর পুনর্যৌবন লাভের ফলে এবং তার ফলে যে নিম্নক্ষয় তার ফলে সৃষ্টি হয়েছে। একেই বলা হয় উপত্যকার মধ্যে উপত্যকা। এইবার চলে আসা যাক নদীমঞ্চ। নদীমঞ্চ কি? নদীমঞ্চ তখনই সৃষ্টি হবে যখন উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হবে, অর্থাৎ ফার্স্ট উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হবে, তারপর নদীমঞ্চ সৃষ্টি হতে শুরু করবে। আমরা কি দেখলাম উপত্যকার মধ্যে উপত্যকার ক্ষেত্রে, যে ধরো ক্ষয়চক্রটি বার্ধক্য অবস্থায় ছিল, সেখানে উপত্যকাটি একটি মৃদুঢাল বিশিষ্ট সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে, সেখানে নদী হঠাৎ করে পুনর্জীবন লাভ ঘটলো নদী আবার নতুন করে নিম্নক্ষয় শুরু করলো, ফলে পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকাটাকে কেটে একটি নতুন খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকা নদীটি তৈরি করলো এবং নদীটি এই নতুন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হলো। তার ফলে কি হলো, এখানে একটা ধাপ বা সিরিজ সৃষ্টি হলো না, যে পুরনো উপত্যকাটা বা পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকাটা উঁচু হয়ে অবস্থান করছে আর নতুন খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকাটা নিচু হয়ে অবস্থান করছে, মনে হচ্ছে যেন একটা সিঁড়ি। এইবার ধরো এখানে নদীর যে নতুন খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকাটা সৃষ্টি করেছে, যেটি কিনা যৌবন পর্যায়ে আছে, সেটিও তো এক টাইমে বার্ধক্য অবস্থায় পৌঁছাবে বা পরিণত অবস্থায় পৌঁছাবে, পরিণতর পর আবার বার্ধক্য অবস্থায় পৌঁছাবে। এইবার যখন এই নতুন যে উপত্যকাটা সৃষ্টি হলো সেটিও পরিণত বা বার্ধক্য অবস্থায় পৌঁছাবে এবং সেই অবস্থায় যদি আবার নদী নতুন করে পুনর্যৌবন লাভ
প্রাপ্ত হয় বা নদীর যদি পুনর্যৌবন লাভ ঘটে, তাহলে কি হবে, এই যে উপত্যকাটা সেইটি আবার তার নিম্নক্ষয় হবে। অর্থাৎ এখানে পুরনো উপত্যকাটা ছিল, এখানে একটা নতুন উপত্যকা সৃষ্টি হলো, এইখানে এসে নদীর আবার পুনর্যৌবন লাভ ঘটার জন্য আবার এই উপত্যকাটাকে কেটে নদী নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ এখানে আর একটা নতুন খাঁড়াঢাল বিশিষ্ট উপত্যকার সৃষ্টি হবে এবং এই নতুন খাঁড়াঢাল বিশিষ্ট উপত্যকার মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হবে। এইভাবে বারবার যদি নদীর পুনর্যৌবন লাভ ঘটতে থাকে, তাহলে পুরনো উপত্যকাগুলো নতুন উপত্যকার সাপেক্ষে কি মনে হবে, ধাপ বা সিঁড়ির ন্যায় অবস্থান করছে। একেই বলা হয় নদীমঞ্চ। নদীমঞ্চর সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটা যে কোনো নদীর যদি আড়াআড়ি পার্শ্বচিত্র অঙ্কন করা যায় বা নদী মঞ্চটাকে যদি দূর থেকে লক্ষ্য করা যায়, তাহলে এই নদী মঞ্চ দেখে আমরা বলতে পারবো যে নদীটির কবার পুনর্যৌবন লাভ ঘটেছে এখনো পর্যন্ত। ধরো এটাই একটা নদী মঞ্চ, এই নদী মঞ্চটা দেখে তুমি বলতে পারবে আরামসে যে নদীটির কবার পুনর্যৌবন লাভ ঘটেছে। এইখানে নদীটির সব থেকে পুরনো উপত্যকাটা অবস্থান করছে উঁচুতে, কাজে এখানে কোনো পুনর্যৌবন লাভ ঘটেনি, এটা নর্মাল হয়েতে চলছিল। এইখানে এসে আবার একটা নিম্ন উপত্যকার সৃষ্টি হয়েছে, তার মানে এখানে 1 নম্বর পুনর্যৌবন লাভ ঘটেছে। আবার আর একটা নিম্ন উপত্যকার সৃষ্টি হয়েছে, মানে এখানে 2 নম্বর নদীর পুনর্যৌবন লাভ ঘটেছে। অর্থাৎ এখানে যেহেতু 3টে ধাপ, তাই এর থেকে বোঝা যাচ্ছে যে নদীটির দুবার, এখনো পর্যন্ত নদীটির দুবার পুনর্যৌবন লাভ ঘটেছে। এই যে নদী মঞ্চ, একে অনেকগুলি ভাগে ভাগ করা যায়, তবে প্রধানত বা বিশেষ যে নদী মঞ্চগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম যে নদী মঞ্চটার ধরন, নদী মঞ্চর অনেক ধরনের হয়, প্রধান কতগুলি নিয়ে আমি আলোচনা করছি। নদী মঞ্চের প্রথম যে ধরন সেটা হচ্ছে সাদৃশ নদী মঞ্চ। সাদৃশ কথাটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো সাদৃশ্য আছে একটা বা মিল আছে। যখন এই নদী মঞ্চগুলি অর্থাৎ নদীর উভয় দিকের মঞ্চগুলির সংখ্যা একই থাকবে এবং তারা একই উচ্চতায় অবস্থান করবে, তখন তাকে বলা হয় সাদৃশ নদী মঞ্চ। সেকেন্ড ধরনের নদী মঞ্চটা কি, বিসাদৃশ নদী মঞ্চ। বিসাদৃশ নামটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো একটা ডিসিমিলারিটিস বা সিমিলারিটি নেই, অর্থাৎ মিল নেই। নদীর দুপাশের মঞ্চের সংখ্যা যদি অসমান থাকে বা এই মঞ্চগুলো যদি ভিন্ন উচ্চতায় অবস্থান করে, তখন তাকে বলা হয় বিসাদৃশ নদী মঞ্চ। আর এক ধরনের ইম্পর্টেন্ট নদী মঞ্চ হচ্ছে প্রশস্ত নদী মঞ্চ। প্রশস্ত নদী মঞ্চ কি, এই যে নদীর দুপাশে যে মঞ্চগুলোর বা সিঁড়ির ন্যায় ধাপের সৃষ্টি হচ্ছে, এই মঞ্চগুলো যদি প্রশস্ত বা চওড়া হয়, তখন তাকে বলা হয় চওড়া বা প্রশস্ত নদী মঞ্চ। এছাড়াও অন্যান্য নদী মঞ্চ আছে যেগুলো তোমরা হয়তো বইয়ে পাবে, বাট এই 3টে নদী মঞ্চই প্রধান টাইপস বা প্রধান ধরন নদী মঞ্চের। এবার আসা যাক আর এক ধরনের ভূমিরূপ, যেটা কিনা নদীর পার্শ্বচিত্র, আড়াআড়ি পার্শ্বচিত্র অঙ্কন করলে আমরা দেখতে পাবো, বা নদীর আড়াআড়ি চিত্র অঙ্কন, আড়াআড়ি ভাবে যদি নদীকে কাটা হয় তাহলে আমরা সেটাকে দেখতে পাবো। সেটা কি, কর্তিত বা খোদিত নদী বাঁক। আমরা জানি কি, নদী যখন বা তার পরিণত বা বার্ধক্য অবস্থায় থাকে বা ক্ষয়চক্রের পরিণত এবং বার্ধক্য অবস্থায় নদী কি হবে, ঢাল হ্রাসজনিত কারণে নদী মানে ভূমিভাগের ঢাল হ্রাসজনিত কারণে নদীটি এঁকে বেঁকে প্রবাহিত হয়। অর্থাৎ নদীর শক্তি কমে যায়, সেই জন্য নদী ঢাল হ্রাসের ফলে নদীর শক্তি কমে যায়। এর ফলে কি হয়, নদীর প্রবাহ শক্তি কমে যাওয়ার জন্য কোনো বাধা উপস্থিত হলে সেটাকে নদী এড়িয়ে চলে এবং তার ফলে নদী বাঁকটা একা বেঁকা সাপের মতো হয়ে যায়। এই অবস্থায় নদী যখন পরিণত বা বার্ধক্য অবস্থায় নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় কোনো কারণে যদি নদীর পুনর্যৌবন লাভ ঘটে কোনো প্রাকৃতিক কারণে, তাহলে কি হবে, নদীটি ওই বাঁকের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কি করবে, নিম্নক্ষয় শুরু করবে। এবং নদীটি আমরা জানি কি, পুনর্যৌবন লাভ হয়েছে মানে নদী নিম্নক্ষয় করবে ডেফিনেটলি, বেশিরভাগ ক্ষেত্রে। এর ফলে কি হয়, ওই বাঁকের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, সেই বাঁকের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীটি উলম্বভাবে, অর্থাৎ উলম্বভাবে মানে কি, লম্বালম্বি, উলম্বভাবে কেটে নিচের দিকে বসে যায়। নিম্নক্ষয় করছে তাই উলম্বভাবে কেটে ওই বাঁকের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় উলম্বভাবে কেটে নিচের দিকে নদীটি বসে যায়। একে বলা হয় কর্তিত বা খোদিত নদী বাঁক। কর্তিত মানে কেটে বসে যাচ্ছে, খোদিত মানে খোদাই করে, মানে ক্ষয়ের ফলে খোদাই করে নিচে বসে আছে, তাই একে বলা হয় কর্তিত বা খোদিত নদী বাঁক। এবার এই কর্তিত বা খোদিত নদী বাঁকেরও কিন্তু দুটি ধরন আছে। একটা হচ্ছে সমপার খোদিত নদী বাঁক, যাকে আর একটা বাংলায় বলা হয়
সাদৃশ কর্তিত নদীভাগ। এই সাদৃশ কর্তিত নদীভাগ বা সমপার খোদিত নদীভাগ কি? যদি এরকম দেখা যায় যে নদীটির যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছিল, এই অবস্থায় নদীটির যদি পুনর্যৌবন লাভ ঘটে, তাহলে নদীটি যদি আঁকা বাঁকাভাবে প্রবাহিত হওয়ার সময় উপত্যকাটাকে কেটে নিচের দিকে বসে যায় বা নদী খাতকে কেটে নিচের দিকে বসে যায়, তাহলে নদীর সাইডে বা দুই সাইড দিয়ে যে পাড় সৃষ্টি হচ্ছে, যাকে আমরা ব্যাংক বলি, রিভার ব্যাংক, সেই পাড়ের যে ঢাল সেটা দুই দিকেই সমান থাকে। কারণ কি, নদীটি উলম্বভাবে কেটে বসে গেছে, ফলে দুই দিকে যে ঢাল সৃষ্টি হলো সেটার অ্যাঙ্গেল কিন্তু সমান থাকে। আর দুপাশে যদি মঞ্চও সৃষ্টি হয়, সেগুলির উচ্চতা এবং সেগুলির সংখ্যা উভয় সমান থাকে। এই যে বিষয়টা যদি ঘটে, তাহলে একে বলা হয় সমপার খোদিত নদীভাগ বা সাদৃশ কর্তিত নদীভাগ। আর এর উল্টোটা কি? এর উল্টোটা হচ্ছে অসমপার খোদিত নদীভাগ বা বিসাদৃশ কর্তিত নদীভাগ। এটি কি? যদি নদী আঁকা বাঁকা অবস্থায় প্রবাহিত হওয়ার সময় পুনর্যৌবন লাভ ঘটে, যদি কোনো কারণে পুনর্যৌবন লাভের ফলে নদী নিম্নক্ষয় না করে পার্শ্বক্ষয়টা বেশি করে, অনেক সময় হয় পার্শ্বক্ষয়টা বেশি করলো, তখন কি হয়, নদী পার্শ্বক্ষয় করতে করতে একদিকে সরে যায়। এর ফলে যেদিকে নদী সরে যাচ্ছে সেদিকে নদীর পাড় খাড়া হবে, আর যেদিক থেকে নদীটি সরে আসছে সেদিকে একটি ঢালু পাড়ের সৃষ্টি হবে। অর্থাৎ নদীর যে দুদিকে পাড় সৃষ্টি হলো, নদীর একদিকে পার্শ্ব ক্ষয় করার ফলে নদীর দুই দিকে যে পাড় সৃষ্টি হলো, তাদের যে অ্যাঙ্গেল বা ঢালের পরিমাণ সেটা কিন্তু সমান হলো না। আবার এর ফলে যদি নদীমঞ্চের সৃষ্টি হয়, সেই নদীমঞ্চের সংখ্যা এবং তাদের উচ্চতা, মঞ্চগুলির উচ্চতা, সেগুলোও কিন্তু সমান হবে না। একে বলা হয় অসমপার খোদিত নদীভাগ বা বিসাদৃশ কর্তিত নদীভাগ। এইবার যে ভূমিরূপটি নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু নদীর আড়াআড়ি পার্শ্বচিত্র অঙ্কন করলে বোঝা যাবে না। এটা বোঝার জন্য নদীর যে দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্র অঙ্কন করতে হবে বা লং প্রোফাইল যে সেটা তৈরি করতে হবে। নদীর দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্র অঙ্কন করলে যে ভূমিরূপটা আমরা প্রত্যক্ষ করতে পারি সেটাকে বলা হচ্ছে নিক পয়েন্ট। এই নিক পয়েন্ট কি? নিক পয়েন্টের সংজ্ঞাটা প্রথমে নিই। এই নিক পয়েন্ট গুলো হচ্ছে এমন একটি সংযোগ পয়েন্ট বা বিন্দু যেটিতে পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকাটা সাথে নতুন খাঁড়াঢাল বিশিষ্ট উপত্যকাটা মিলিত হয়েছে। আমি আরো একবার বলছি, নিক পয়েন্ট গুলো হচ্ছে সেই সমস্ত সংযোগ বিন্দু যেখানে পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকার সঙ্গে নতুন খাঁড়াঢাল বিশিষ্ট উপত্যকাটি মিলিত হয়েছে। একে বলা হয় নিক পয়েন্ট। এই নিক পয়েন্ট একটা নদীর দৈর্ঘ্য বরাবর বিভিন্ন জায়গায় অনেক সংখ্যায় সৃষ্টি হতে পারে। মানে একটি নদীর ক্ষেত্রে নিক পয়েন্ট অনেকগুলি হতে পারে। এই নিক পয়েন্ট কি করে সৃষ্টি হয়? ধরো এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছিল, এবার সে তার পরিণত বা বার্ধক্য অবস্থায় পৌঁছেছে। হঠাৎ করে সেখানে যদি নদীর পুনর্যৌবন লাভ ঘটে, তাহলে নদী কি করবে? নদী ডেফিনেটলি সেখানে নিম্নক্ষয় করবে। ফলে এখানে যে মৃদুঢাল বিশিষ্ট ভূমিরূপটা সৃষ্টি হয়েছিল, হঠাৎ এখানে নদীর পুনর্যৌবন লাভের ফলে কি হবে? নদী আবার নতুন করে নিম্নক্ষয় শুরু করবে। এর ফলে এখানে একটা খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকা সৃষ্টি হবে। আর এই যে এখানটায় নদী পুনর্যৌবন লাভ ঘটলো, এই পয়েন্টটাই হচ্ছে নিক পয়েন্ট, যেখানে এটি হচ্ছে একটি সংযোগ বিন্দু। এই নিক পয়েন্ট হচ্ছে একটা সংযোগ বিন্দু যেখানে পুরনো মৃদুঢাল বিশিষ্ট উপত্যকার সঙ্গে নিম্নক্ষয়ের ফলে নতুন যে খাড়াঢাল বিশিষ্ট উপত্যকাটা সৃষ্টি হলো, সেটির মিলন ঘটেছে। এই নিক পয়েন্ট জিনিসটা বোঝার পর তোমাদের যে জিনিসটা জানতে হবে, যে নিক পয়েন্ট দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে নদীর কবার পুনর্যৌবন লাভ ঘটেছে। যেমন এখানে দুটো নিক পয়েন্ট আছে, তার মানে দুবার পুনর্যৌবন লাভ ঘটেছে, এটা আমরা বলতে পারছি। আবার এই নিক পয়েন্টগুলোতে একটি বিশেষ ধরনের জিনিস দেখা যায়, সেটা হচ্ছে জলপ্রপাত। অর্থাৎ এখানে নদীটি যেটা অনেকটা কম মানে মৃদুঢালের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, নদীটার হঠাৎ করে যে ঢাল বৃদ্ধি পাচ্ছে, ফলে নদীটা কি হয়, মনে হয় উপর থেকে নিচে আছড়ে পড়ছে। নদীর এই নিক পয়েন্টের পরে হঠাৎ ঢাল বৃদ্ধির জন্য কি হয়, নদীটা মনে হয় উপর থেকে নিচে আছড়ে পড়ছে। এর ফলে যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? জলপ্রপাত। আরেকটি জিনিস নিক পয়েন্ট সম্পর্কে
বলতেই হয় যে এই নিক পয়েন্ট কোনো কিন্তু স্থায়ী বিন্দু না। নিক পয়েন্ট যে একটা পার্মানেন্ট পয়েন্ট যেটা সারাক্ষণ ধরে নদীর সাথে থেকে যাবে তা কিন্তু না। নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে, মস্তকমুখী ক্ষয়কার্য কি এতদিন তোমরা হয়তো জেনে গেছো, না জানলে আমার যে নদীর যে স্বাভাবিক ক্ষয়চক্র, ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্রের আলোচনা আমি করেছিলাম, সেই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে নদীর মস্তকমুখী ক্ষয়কার্য। এই নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে নদী যখন পেছনের দিকে ক্ষয় করতে থাকে তখন এই নিক পয়েন্টগুলো ক্ষয়িত হয়ে একসময় কিন্তু নিক পয়েন্টগুলো অবলুপ্ত হয়ে যেতে পারে। তাই নিক পয়েন্ট কোনো স্থায়ী বিন্দু নয়। এই ছিল নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত কিছু গুরুত্বপূর্ণ ভূমিরূপের আলোচনা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের এই টপিক নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। আর অবশ্যই একটি লাইক করে যাবে। ধন্যবাদ।